জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিকে। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র ও মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সবাইকে বিএনপির পক্ষে দাঁড়িয়ে তারেক রহমানকে দেশ পরিচালনার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান তিনি। দুপুরে কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়াম মাঠে জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল। এর আগে দীর্ঘ 9 বছর পর কিশোরগঞ্জে জেলা বিএনপির সম্মেলন উদ্বোধন করেন দলটির মহাসচিব। সকাল থেকে শহরের পুরাতন স্টেডিয়ামে সম্মেলন কেন্দ্রে জড়ো হন নেতা কর্মীরা। মিছিল স্লোগানে মুখর হয়ে ওঠে শহরের অলিগলি। দুপুর 12টার দিকে শুরু হয় আনুষ্ঠানিকতা। সম্মেলন উদ্বোধন করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন, যাদের নতুন জন্ম হয়েছে, যারা 71-এ ভিন্ন অবস্থানে ছিল, তাদের জানা উচিত কেউ বিএনপিকে ভাঙতে পারেনি। গুম খুন করে যারা ভাঙতে চেয়েছিল তারাই পালিয়ে গিয়েছে। বিএনপি ৪৭ বছরের পুরনো রাজনৈতিক দল। গণতন্ত্রকে একদলীয় শাসন ব্যবস্থা থেকে বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র নিয়ে এসেছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান। বিএনপি হচ্ছে সেই দল, যেই দল হচ্ছে ফিনিক্স পাখির মতো বহুবার চেষ্টা করা হয়েছে বিএনপিকে ধ্বংস করবার, বিএনপিকে ভেঙে ফেলবার, কিন্তু বিএনপিকে কেউ ভাঙতে পারেনি। পিআর হবে কিনা তা নির্ধারণ করবে জনগণ। তাই আন্দোলনরত দলগুলোর প্রতি ইশতেহার দিয়ে নির্বাচনে জয়লাভ করে পিআর বাস্তবায়নের আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দুপুরে রাজধানীর কাকরাইল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে তারুণ্যের রাষ্ট্রচিন্তার তৃতীয় সংলাপ মানবিক মূল্যবোধ সম্পূর্ণ শিক্ষা ও শিক্ষাঙ্গন শীর্ষক আলোচনায় এসব কথা বলেন তিনি। বলেন, যদি নৈরাজ্য সৃষ্টির মধ্য দিয়ে সাংবিধানিক শূন্যতা তৈরি হয়, লাভবান হবে অসাংবিধানিক শক্তি। ঐকমত্য কমিশনে আলোচনাধীন বিষয়গুলো নিয়ে রাস্তায় আন্দোলনরত দলগুলোর সমালোচনা করে সালাউদ্দিন আহমেদ তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। যেদিন ছাত্র প্রতিনিধিরা উপদেষ্টা হয়েছেন, সেদিন থেকে রাষ্ট্রের পরিবর্তন তারা ভূমিকা রাখার যোগ্যতা হারিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। একই অনুষ্ঠানে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকারের সব দলের সুপারিশ করা উপদেষ্টা থাকলেও সরকারের ব্যর্থতার দায় দেওয়া হয় কেবল এনসিপিকে। এছাড়াও অভ্যুত্থানের পরবর্তীতে গণমাধ্যম সহ ফ্যাসিবাদের সকল শক্তির বিপক্ষে একাই লড়তে হয়েছে এনসিপিকে বলে জানান তিনি। আমরা দেখেছি যেই মিডিয়া ফ্যাসিবাদের প্রত্যেকটা কার্যক্রমকে বৈধতা দিয়েছে, আমরা দেখেছি যেই পত্রিকা বলেছে যে বিদেশে বসে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে কার্যক্রম করছে, আজকে সেই পত্রিকার আমরা ফ্রন্ট পেজে দেখছি যে তারেক জিয়া হচ্ছে বাংলাদেশকে নিয়ে ভিশনারি চিন্তা করছেন। আপনি যদি এই দ্বিমুখী আচরণকে আপনি ডিকোড করতে না পারেন, তাহলে ভবিষ্যতের যে অন্ধকার, যে অদৃশ্য ছায়ার কথা আবিদ ভাই বলেছেন, সেই অদৃশ্য ছায়ার আপনাকে খুব শীঘ্রই সেই ছায়ার মধ্যে আপনাকে করাল গ্রাসে বন্দী হয়ে যেতে হবে। এই সরকারের দায়িত্বে আসাটা আমার মনে হয় সেটা তাদের সঠিক বিবেচনার সিদ্ধান্ত হয়নি। তাহলে আজকে প্রেসার গ্রুপ হিসাবে জাতিকে নির্দেশক হিসেবে একটা ভূমিকা তাদের থাকতে পারত, যেটা প্রশ্নবিদ্ধ হয়েছে। এখনো তারা ছাত্র প্রতিনিধি হিসেবে যারা সরকারে বসে আছে, প্রতিদিনই তাদেরকে লায়াবিলিটি কাঁধে নিতে হচ্ছে। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সরাসরি চলে যাচ্ছে সেখানে। দেশের মানুষের নিরাপত্তা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে মানুষের বেঁচে থাকার অধিকারের প্রশ্নে বিএনপির কারো সাথে কোনো আপত্তি নেই, দ্বিমত নেই। অর্থাৎ বিএনপি এই কাজগুলো করতে চায়, এবং এই কাজগুলো যদি করতে হয়, দেশের ভবিষ্যৎ সন্তান যারা, আজ যারা শিশু, আগামী দিনের ভবিষ্যৎ যারা, তাদের শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার জন্য যা করা প্রয়োজন, দেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, নারীদেরকে স্বাবলম্বী করার জন্য যা প্রয়োজন, দেশের কিশোর, যুবক, যে কোনো মানুষ
যার এই মুহূর্তে কর্মসংস্থান নেই, সেটি দেশে হোক সেটি বিদেশে হোক, তাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে তাকে স্কিল একজন শ্রমিক হিসেবে গড়ে তুলে তার কর্মসংস্থানের ব্যবস্থা করা, ছোট ছোট উদ্যোক্তা যারা তাদেরকে সহযোগিতার মাধ্যমে তাদের সেই উদ্যোক্তাকে সফল করা, কৃষকের পাশে গিয়ে দাঁড়ানো, কৃষককে সঠিক সময় তার সার, বীজ, কীটনাশক সরবরাহের প্রস্তুতি গ্রহণ করা, মানুষের চিকিৎসা যেটি মানুষের জন্মগত অধিকার, সেই অধিকার সেই গ্রামের মানুষ থেকে শুরু করে শহরের মানুষ প্রত্যেকে যাতে সেই সুবিধা পায়, এই কাজগুলোকে যদি আমাদের সম্পাদন করতে হয় তাহলে অবশ্যই জনগণের রায়, জনগণের মতামতের ভিত্তিতে, জনগণের সিদ্ধান্তের ভিত্তিতে একটি সরকার প্রতিষ্ঠিত হতে হবে, যেই সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। এখন অন্তর্বর্তীকালীন সরকার, প্রিয় ভাই বোনেরা, এখানে উপস্থিত প্রত্যেকটি মানুষের আপনাদের জানা আছে যে আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে তারা নির্বাচনের ব্যবস্থা করবে। প্রিয় সহকর্মীবৃন্দরা, একটু আগে আমি একটি কথা বলেছিলাম, এই কাউন্সিলে আজকে 2 পদে 6 জন প্রার্থী আছে। আপনারা হয়তো বিভিন্ন জনকে আপনারা মতামত দিবেন আপনাদের বিবেচনা অনুযায়ী, কিন্তু দেখুন প্রত্যেকটা মানুষ ঐক্যবদ্ধভাবে, সুন্দরভাবে, ডিসিপ্লিন ভাবে আজ বসে আছেন। প্রিয় ভাই বোন, ওই যে ফেব্রুয়ারি মাস, এই মাসে যে নির্বাচনটি হবে, এই নির্বাচনে যদি আমাদের যে 31 দফা, আমাদের যেই কথাগুলো যা সংক্ষেপে আপনাদের সামনে মাত্র তুলে ধরলাম, এইগুলোর পক্ষে যদি রায়, জনগণের রায় নিয়ে আসতে হয়, তাহলে আজকে আপনারা যারা এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলে উপস্থিত আছেন কাউন্সিলর হিসাবে, আপনারা আজকে এই কিশোরগঞ্জ জেলা বিএনপির কাউন্সিলরে যারা দলের সদস্য হিসাবে উপস্থিত আছেন, দলের সমর্থক হিসাবে উপস্থিত আছেন, সেটি বিএনপি হোক, সেটি যুব দল হোক, স্বেচ্ছাসেবক দল হোক, ছাত্র দল হোক, মহিলা দল হোক, আইনজীবী দল হোক, তাঁতি দল হোক, অর্থাৎ এক কথায় ধানের শীষে যে কটি মানুষ উপস্থিত আছেন এবং সমগ্র বাংলাদেশে ধানের শীষের যে কয়জন নেতা কর্মী আজও বেঁচে আছে, আজও গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করতে চায়, আমাদের সামনে একটি লক্ষ্য থাকতে হবে। কি সেটি? সেটি হচ্ছে যে কোনো মূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এর কোনো বিকল্প নেই। আমাদেরকে থাকতে হবে ঐক্যবদ্ধ। প্রিয় ভাই বোনেরা, বিশেষ করে এখানে যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আপনাদের নিশ্চয়ই অনেকের মনে আছে স্বৈরাচার পালিয়ে যাওয়ার কয়েকদিন পরে আমি জেলা, থানা সহ বিভিন্ন নেতৃবৃন্দের সাথে ভাগে ভাগে বসেছিলাম। আপনাদের অনেকেই সেদিন সেই মিটিং এ উপস্থিত ছিলেন। সেই মিটিং এ আমি একটি কথা বলেছিলাম যে স্বৈরাচার তো বিদায় হয়ে গিয়েছে, পালিয়ে গিয়েছে, কিন্তু অদৃশ্য শক্তি কিন্তু ধীরে ধীরে মাথা চাড়া দিয়ে উঠছে। মনে আছে আপনাদের? এই কথাটি আমি বিভিন্ন সময় বলেছি, আজকে থেকে প্রায় 1 বছর আগে আপনারা বহু মানুষ সেদিন সেখানে উপস্থিত ছিলেন। প্রিয় সহকর্মী বৃন্দ, ধানের শীষের প্রতিটি কর্মী, সমর্থক, ভোটার বৃন্দ, আজ আমার 1 বছর আগের কথা কিন্তু ধীরে ধীরে দৃশ্যমান হতে শুরু করেছে। আজকে যদি দেশের স্বার্থের কথা আমরা বিবেচনা করি, দেশের মানুষের অধিকারকে, সেটি রাজনৈতিক অধিকার, দেশের মানুষের অর্থনৈতিক অধিকার যদি প্রতিষ্ঠিত করতে হয়, যা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উন্নয়ন উৎপাদনের রাজনীতি শুরু করে গিয়েছিলেন, যে রাজনীতি দেশনেত্রী খালেদা জিয়া যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য নারী শিক্ষা সহ গণতন্ত্রের যে অগ্রযাত্রা শুরু করে গিয়েছিলেন, সেই অগ্রযাত্রাকে, উন্নয়ন এবং শিক্ষা এবং গণতন্ত্রের অগ্রযাত্রাকে যদি ধরে রাখতে হয়, যদি সামনের দিকে এগিয়ে যেতে হয়, আমাদের আর আজকে বসে থাকার সময় নেই। প্রিয় সহকর্মীবৃন্দ, বিএনপির প্রতিটা নেতা কর্মীকে আজ যে কোনো মূল্যে, আমি জানি বিশাল দল, আমাদের বিশাল দল, স্বৈরাচারের আমলে প্রায় 50 লক্ষেরও বেশি নেতাকর্মীর নামে মিথ্যে মামলায় ছিল আমাদের দলের।
এত অনেক পৃথিবীর অনেক দেশ আছে যেই দেশের টোটাল জনসংখ্যাও এর থেকে কম, এত সংখ্যক নেতাকর্মী আমাদের থাকতেই পারে। বিভিন্ন নেতাকর্মীর বিভিন্ন মতামত থাকাটাই স্বাভাবিক, কিন্তু দলের যখন একটি সিদ্ধান্ত গৃহীত হয়ে যাবে, আমাদের কাজ হচ্ছে দলের সিদ্ধান্তের পিছে এসে দাঁড়ানো। কারণ আপনারা কি কারো ব্যক্তি কর্মী নাকি আপনারা ধানের শীষের কর্মী? বলুন তো আমাকে, কার কর্মী আপনারা? আপনারা কার কর্মী? কোন ব্যক্তির নাকি ধানের শীষ? ধানের শীষের কর্মী আপনারা, জাতীয়তাবাদী শক্তির কর্মী আপনারা। কাজেই জাতীয়তাবাদী শক্তি ধানের শীষের পক্ষ থেকে যখন একটি সিদ্ধান্ত হয়ে যাবে, প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের প্রত্যেকটি মানুষের দায়িত্ব হচ্ছে, যারা আমরা দেশনেত্রী খালেদা জিয়া, যারা আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শে বিশ্বাস করি, আমাদের প্রত্যেকের দায়িত্ব হবে সেই সিদ্ধান্তকে যে কোনো মূল্যে বাস্তবায়ন করা। এবং আজকে যেমন আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে এই সম্মেলনকে আপনারা সফল করলেন, আমরা যদি আগামী ফেব্রুয়ারি মাস পর্যন্ত প্রত্যেকটি নেতা কর্মী এরকম ইস্পাতের মতন ঐক্যবদ্ধ থাকতে পারি, তাহলে আজ যেমন একটি সফল সম্মেলন অনুষ্ঠিত হলো, ইনশাল্লাহ আমরা একটি সফল জনরায় আমাদের পক্ষে আনতে সক্ষম হব। প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, সহকর্মীবৃন্দ, আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই। একটি যেরকম কথা হচ্ছে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদেরকে। মতামত আগেই বলেছি, হতে পারে বিভিন্ন মানুষের বিভিন্ন মতামত, কিন্তু একটি পরিবারে যখন পরিবারের মুরব্বী একটি সিদ্ধান্ত নিয়ে নেয়, পরিবারের সকল সদস্য সেই সিদ্ধান্তের পিছনে এসে দাঁড়িয়ে যায়, সেই সিদ্ধান্তকে বাস্তবায়ন করে। বিএনপি একটি বিশাল পরিবার, লক্ষ কোটি এই পরিবারের সদস্য সংখ্যা, কিন্তু বিএনপির নীতি নির্ধারক মণ্ডলী হচ্ছে এই পরিবারের সদস্য। সেই মুরব্বী, সেই পরিবারের মুরব্বী, বিএনপির মুরব্বী নীতি নির্ধারক মণ্ডলী, সেই নীতি নির্ধারক মণ্ডলী যখন দলের পক্ষে একটি দলের জন্য একটি সিদ্ধান্ত নেবেন, সেই সিদ্ধান্তের পিছে প্রত্যেকটি সদস্যকে এসে ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াতে হবে। এটি যেরকম একটি গুরুত্বপূর্ণ, আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, যেই কথাটা আমি বার 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 বলে এসেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আমাদের সকলকে সচেতন থাকতে হবে। কিশোরগঞ্জ জেলা বিএনপির ত্রিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। পোষ্য কোটা বাতিলে আমরণ অনশন করছেন শিক্ষার্থীরা। অবরুদ্ধ করে রাখা হয় উপাচার্যকে। এ নিয়ে সবশেষ খবর জানাতে জোহা চত্বর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মারুফ হাসান। মারুফ, আন্দোলনের সবশেষ পরিস্থিতি কি? শিক্ষক কর্মকর্তাদের সঙ্গে অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে কিনা? উপাচার্যকেই এখন কি অবরুদ্ধ? মোর্শেদ, সকাল থেকেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমরা অবস্থান করছি। এখানে শিক্ষার্থীদের রাকসু নির্বাচনের একদিকে যেমন প্রচারণা চলছে প্রার্থীদের, পাশাপাশি পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীরা আমরা দেখতে পেয়েছি যে গতকাল থেকে আমরণ অনশনে বসেছেন এবং এখন পর্যন্ত তারা আমরণ অনশনে বসেছেন। কিছুক্ষণ আগেই একটি অপ্রীতিকর ঘটনা এখানে ঘটে গেছে। এখানে উপাচার্য প্রশাসন মাইনুদ্দিন খান যখন তার দপ্তর থেকে বের হয়ে আসছিলেন, তখনই এখানে আমরণ অনশনে বসা কিছু শিক্ষার্থী এবং তার সঙ্গে সমর্থন দেয়া শিক্ষার্থীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে উপাচার্যের গাড়ি তারা আটকে দেয় এবং উপাচার্য যখন হেঁটে তার বাসভবনে আসতে ধরে তখন তারাও আসে। তারপরে জুবেরি ভবনে আসার সময় এখানে শিক্ষার্থীদের সঙ্গে এখানে যারা কর্মকর্তা আছেন তাদের মধ্যে এক ধরনের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পেয়েছি যে তারপরে কিন্তু এখানে শিক্ষার্থীরা অবস্থান নেয় এবং দেখতেই পাচ্ছেন ভিতরে
উপাচার্য ভিতরে আছেন এবং চারপাশে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন মূলত পোষ্য কোটার কবরের দাবিতে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় যাতে পোষ্য কোটা পুনরায় না চালু করা হয় এবং যে কোটাটি মীমাংসিত হয়েছে সেই ইস্যু যাতে নতুন করে আর এখানে বেড়ে না উঠতে পারে, এমনটাই কিন্তু তারা এখানে স্লোগান দিচ্ছেন। এবং যতক্ষণ না তাদের এই দাবি পূরণ না হবে ততক্ষণ পর্যন্ত তারা এখানে অবস্থান করবেন। পাশাপাশি আমরা জানি যে বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে ওখানে কিন্তু কিছু সংখ্যক শিক্ষার্থী আমন অনশনে এখনো অবস্থান করছেন এবং এখানে শিক্ষার্থীরা কিন্তু বিক্ষোভ করছেন এবং ভিতরে উপাচার্যকে কিন্তু তারা অবরুদ্ধ করে রেখেছেন। এবং তাদের যে চাওয়া, দীর্ঘ সময় ধরে বিশ্ববিদ্যালয়ের অবৈধ যে সুবিধা শিক্ষক কর্মচারীরা নিয়েছে সেই অবৈধ সুবিধা যাতে চিরদিনের জন্য বন্ধ করা হয়। এবং এর আগে কিন্তু আমরা জানতে পেরেছি যে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে 5 আগস্টের পরে এই পোষ্য কোটা কিন্তু বন্ধ করে দেওয়া হয়, কিন্তু হঠাৎ করে গত বৃহস্পতিবার আবার এইখানে এই পোষ্য কোটা যখন নতুনভাবে আবার এই বছরের জন্য সুবিধা দেওয়া হয়, তার পরপরই কিন্তু শিক্ষার্থীরা আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে বিক্ষোভ শুরু করে। এবং তার পরের দিনে আমরা দেখতে পেয়েছি যে বিশ্ববিদ্যালয়ের জামে মসজিদ থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে এবং তার পরের দিন আবার দেখতে পাই যে এখন পর্যন্ত তারা আমন অনশনে আছে। এবং এখন পর্যন্ত যে অবস্থা তাতে দেখতে পাচ্ছেন যে পোষ্য কোটার বিরুদ্ধে জিরো টলারেন্স কিন্তু শিক্ষার্থীরা এখানে জারি রেখেছেন। এবং যতক্ষণ না এই বিষয়টির নিষ্পত্তি এখানে না ঘটবে, যতক্ষণ না বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে সিদ্ধান্ত না আসবে যে পোষ্য কোটা চিরদিনের জন্য এখানে বন্ধ না হচ্ছে, ততক্ষণ না পর্যন্ত তারা এই সিদ্ধান্ত অটল থাকবে। এবং তারা তাদের যে জায়গায় এখন পর্যন্ত কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তাদের সিদ্ধান্তে যদি প্রশাসন কোনো ধরনের কার্পণ্য করে তাহলে প্রশাসনকে এর চূড়ান্ত একটি সিদ্ধান্তে যদি না আসতে পারে তাহলে বড় ধরনের দাবিও কিন্তু তারা রাখবেন এবং কঠোর থেকে কঠোর আন্দোলনের ডাক দেবেন বলে আমরা জানতে পেরেছি। মোর্শেদ, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের জুবারি ভবন থেকে এই ছিল পোষ্য কোটার প্রতিবাদে শিক্ষার্থীদের সর্বশেষ অবস্থা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পোষ্য কোটা পুনর্বহালের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনের সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী মারুফ হাসান। এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে 24 দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা করেছে ছাত্র শিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোট প্যানেল। দুপুরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সংবাদ সম্মেলনে 12 মাসে 24 সংস্কারের ইশতেহার ঘোষণা করেন তারা। এ সময় জিএস প্রার্থী ফাহিম, এজিএস প্রার্থী সাব্বির সহ প্যানেলের অন্যান্য প্রার্থীরা উপস্থিত ছিলেন। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন, অনাবাসী শিক্ষার্থীদের অধিকার সংরক্ষণ, মানসম্মত খাবারের নিশ্চয়তা, শিক্ষা ও গবেষণার গুরুত্বারোপ সহ শিক্ষার্থী বান্ধব ইশতেহার ঘোষণা করা হয়। ঘোষণা শেষে নির্বাচনী প্রচারণা শুরু করেন তারা। বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে দৃষ্টিজয়ী শিক্ষার্থীদের জন্য শ্রুতিলেখক ও অন্যান্য সুবিধা নিশ্চিত করা, হুইল চেয়ার ফ্রেন্ডলি ওয়াশরুম প্রতিষ্ঠা, জাতীয় আন্তর্জাতিক সংগঠনের সাথে সমন্বয় করে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের প্রশিক্ষণের আওতায় নিয়ে আসা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচনে এ পর্যন্ত ভিপি পদে 25 জন এবং জিএস ও এজিএস পদে 22 জন করে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এছাড়াও কেন্দ্রীয় সংসদের সব পদ মিলিয়ে 429 জন মনোনয়ন জমা দিয়েছেন। আর হল সংসদ এবং কেন্দ্রীয় সংসদ মিলিয়ে মনোনয়ন জমা দিয়েছেন মোট 931 জন। এসব মনোনয়ন যাচাই বাছাই চলবে কাল পর্যন্ত। এরপর সোমবার প্রকাশ করা হবে প্রাথমিক প্রার্থী তালিকা। মঙ্গলবার প্রার্থিতা প্রত্যাহার এবং বুধবার আপত্তি গ্রহণ ও নিষ্পত্তি শেষে বৃহস্পতিবার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এদিকে এখন পর্যন্ত চাকসু নির্বাচনের অন্তত 10টি প্যানেল ঘোষণা হয়েছে। স্বতন্ত্রভাবেও লড়ছেন বহু শিক্ষার্থী। জুলাই চেতনাকে যারা ধারণ করবে না তাদের আর ক্ষমতায় যাওয়ার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে পদ্মা সেতুর মাওয়া ও জাজিরা প্রান্তে জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের স্মরণে অঙ্কিত গ্রাফিতি জুলাই বীরত্ব ও জুলাই আত্মত্যাগ মুরাল উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা একথা বলেন। ফায়ার সার্ভিসকে টোল দিয়ে সেতু পারাপার করার বিষয়ে সাংবাদিকরা স্বরাষ্ট্র উপদেষ্টাকে প্রশ্ন করলে তিনি বলেন, সেতু মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আগামী প্রজন্মকে জানাতে হবে জুলাইয়ের সেই গণঅভ্যুত্থান কেবল একটি আন্দোলন নয়, বরং ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে সত্য ও ন্যায় প্রতিষ্ঠার সংগ্রাম। ছাত্র জনতার নেতৃত্বে সেই আন্দোলন গণমানুষের প্রত্যাশাকে একত্রিত করে জাতিকে নতুন দিশা দিয়েছিল। যারা গ্রাফিতির বিরুদ্ধে তারা আর কোনো দিনও আসবে না, তারা আর কোনো দিনও আসবে না। এটা যদি আপনাকে ভিতরে কারো থাকে যে তারা আবার আসবে, তো এটা আপনাকে মাথা থেকে ঝেড়ে ফেলতে পারেন। এরা আসবে না, তাদের যে আত্মত্যাগ এটা কোনো দিনও ব্যথা যাবে না। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারদিক। অন্তর্বর্তী সরকারের পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, প্রযুক্তিগত ঘাটতির কারণে সোলার প্যানেলের মাধ্যমে তৈরি হওয়া শক্তি জাতীয় গ্রিডে যুক্ত করা সম্ভব হচ্ছে না। একই সাথে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা অর্জনে পর্যাপ্ত বাজেট নেই বলেও জানালেন পরিকল্পনা উপদেষ্টা। রাজধানীর গ্রিন রোডে ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয় ও জার্মানির এমবার্গ ওয়েডেন আয়োজিত সম্মেলনে অংশ নিয়ে উপদেষ্টা বলেন, বহু ক্ষেত্রেই বিশ্বের সাথে তাল মিলিয়ে প্রযুক্তিগত অর্জন তলানিতে। এ নিয়ে কাজ করছে অন্তর্বর্তী সরকার। বহু জেলায় সুপেয় পানির চরম সংকট রয়েছে। নদীগুলোতে পানির আধার হিসেবে ধরা হলেও দূষণের কবলে পড়ে যা জরাজীর্ণ। উপদেষ্টা বলেন, ভোলা সহ কয়েকটি গ্যাস কূপ খননের দিকে মনোযোগী হচ্ছে সরকার। এসব কূপে জরিপ কাজ করতে বিশ্বের সেরা প্রতিষ্ঠানগুলোর উপর দায়িত্ব দিতে যায় সরকার। এ সময় বাপেক্সের সক্ষমতা না থাকা নিয়েও সমালোচনা করেন তিনি। We allowed for the first time commercial production of solar energy so that the entrepreneurs from private sector can produce solar energy and can sell it to the national grid. যে কোনো উপায়ে চাঁদাবাজি বন্ধ করতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন জামায়াতের ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির ডাক্তার হেলাল উদ্দিন। ঢাকা ৮ আসনের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উন্নয়ন ভাবনা শীর্ষক আলোচনার সভায় এই আহ্বান জানান তিনি। ডাক্তার হেলাল উদ্দিন বলেন, চাঁদাবাজরা অর্থনীতিকে ধ্বংস করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে হবে। আগামী নির্বাচনে জয়ী হলে জলাবদ্ধতা নিরসনে উদ্যোগ হাতে নেওয়ার আশ্বাস দেন তিনি। বলেন, দখল হওয়া জলাশয়গুলো উদ্ধার করা হবে। বক্তব্যে সবার জন্য কর্মসংস্থান, মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত সহ সুশাসন ও সামাজিক সুরক্ষার উপর জোর দেন ডাক্তার হেলাল। আমরা চাই এখানে একটা নিরাপদ একটা ব্যবস্থা করার, যার মাধ্যমে রাত দিন 24 ঘন্টা আমাদের কার্যক্রম পরিচালিত হবে। শ্রম আইন বাস্তবায়ন, আমাদের শ্রমিকদের ন্যায্য অধিকার ফিরে দেওয়া, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখা, ক্ষুদ্র উদ্যোক্তা ও হস্তশিল্পীদের জন্য সহায়তা কর্মসূচি, নারী উদ্যোক্তার জন্য বিশেষ ঋণ ও প্রশিক্ষণ সুবিধা সম্প্রসারণ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শাহবাগ রমনা শিল্পকলা একাডেমি এডুকেশন এবং কালচারাল করিডোর হিসেবে আমরা গড়ে তুলতে চাই। আসন্ন দুর্গাপূজায় দেশে কোনো ধরনের হুমকি ও চ্যালেঞ্জ নেই বলে জানিয়েছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন। সকালে চট্টগ্রাম নগরের দক্ষিণ নালাপাড়া দুর্গোৎসব উদযাপন পরিষদ আয়োজিত পূজা মণ্ডপ পরিদর্শনকালে একথা জানান তিনি। এ সময় তিনি বলেন, পূজাকে ঘিরে নাশকতা রোধে গোয়েন্দা সংস্থাগুলো কাজ করছে। তাদের কাছে নাশকতা বা বিশৃঙ্খলার কোনো ধরনের তথ্য নেই। বাংলাদেশে এবার সুষ্ঠুভাবে ও উৎসব মুখর পরিবেশে দুর্গা পূজা সম্পন্ন হবে বলে জানান তিনি। মণ্ডপগুলোতে সার্বক্ষণিক নজরদারি রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসনকে আদেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। এ সময় বিগত সরকারের সময় নির্মাণ হওয়া 560টি মসজিদ নিয়েও প্রশ্ন তোলেন তিনি। অভিযোগ করে বলেন, বিগত এমপি ও মন্ত্রীরা নিজের ঘরের পাশে মসজিদ থাকা সত্ত্বেও মসজিদ নির্মাণ করেছে। আমি গোয়েন্দা রিপোর্ট নিয়েছি, বাংলাদেশে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে কোনো চ্যালেঞ্জ নাই, কোনো হুমকি নাই, ক্লিয়ার। আমাকে
আমি সর্বোচ্চ পর্যায়ে ল এনফোর্সিং এজেন্সি গোয়েন্দাদের কাছ থেকে তথ্য নিয়েছি। ছোটখাটো একটু গোলমাল হতে পারে, চুরি করে চোর তো চোর, অসম্মান করতে পারে। আপনারা সতর্ক থাকবেন, সচেতন থাকবেন, পুণ্যার্থীরা পূজা করবেন, অসুরকে বাধা দেওয়ার জন্য তৈরি থাকবেন। রাজধানীর যাত্রাবাড়িতে একটি বাসায় এসি বিস্ফোরণে একই পরিবারের 4 জন দগ্ধ হয়েছেন। তাদেরকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। শুক্রবার দিবাগত রাত 1:30টার দিকে যাত্রাবাড়ি ধলপুর বউবাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্বজনরা জানান, বাড়িটির 7ম তলায় ভাড়া থাকেন তুহিন ইবা দম্পতি ও তাদের 2 ছেলে তাওহিদ তানভীর। শুক্রবার রাতে যখন তারা ঘুমিয়েছিলেন সে সময় বাসায় এসি থেকে একটি বিস্ফোরণ হয়। মুহূর্তে ঘরে আগুন ধরে গেলে তারা 4 জনই পুড়ে যান। চিকিৎসকরা জানান, তাদের 4 জনের অবস্থাই গুরুতর। সাতক্ষীরায় পাওয়ার গ্রিড স্টেশন 2টি ইউনিট সচল হওয়ায় জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়েছে। প্রায় 3 ঘন্টা পর চেষ্টায় বিকেল 4টার দিকে বিদ্যুৎ সরবরাহ অনেকটাই স্বাভাবিক হয়। এর আগে বেলা 11টার দিকে জেলার বিনের পোতা পাওয়ার গ্রিড স্টেশনে ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট। এ সময় 3টি ইউনিটের মধ্যে একটি ইউনিট পুড়ে যায়। এতে পুরো জেলায় বন্ধ হয়ে পড়ে বিদ্যুৎ সরবরাহ। প্রায় 4 ঘন্টা পর 2টি ইউনিট সচল হয়। এতে জেলার বেশিরভাগ এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়। ওভারহিট ও বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে ফায়ার সার্ভিস। চুয়াডাঙ্গার জীবননগরে 2 ভাইকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সকাল 10টার দিকে উথলি মাঝের পাড়া এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, মাঝের পাড়া এলাকার বক্স মণ্ডলের ছেলে আনোয়ার ও হামজা সকালে বের হয় বাসা থেকে। স্টেশন এলাকায় তাদের উপর হামলা চালায় 4 দুর্বৃত্ত। ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে তাদের। ঘটনাস্থলেই মারা যায় একজন। আরেকজনকে স্থানীয়রা উদ্ধার করে সদর হাসপাতালে নিয়ে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পূর্ব শত্রুতার জেরেই এই হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। হবিগঞ্জে চা বাগানের ম্যানেজার বাংলো ও আশপাশের এলাকা হস্তান্তর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে চা শ্রমিকরা। সকালে তেলিয়াপাড়া চা ফ্যাক্টরির সামনে অনুষ্ঠিত কর্মসূচিতে 5 শতাধিক চা শ্রমিক অংশ নেন। বক্তারা জানান, মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণের অজুহাতে ম্যানেজার বাংলো, নার্সারি ও আশেপাশের এলাকার লিজ বাতিল করে বিভিন্ন স্থাপনা নির্মাণের চেষ্টা চলছে। এসব জায়গা বেদখল হলে পুরো বাগানের উপর নেতিবাচক প্রভাব পড়বে। একই সাথে হুমকির মুখে পড়বে চা শিল্প ও শ্রমিকদের জীবন জীবিকা। এ সময় আন্দোলনকারীরা হুঁশিয়ারি দেন, চা বাগান রক্ষার স্বার্থে কোনোভাবেই এই পরিকল্পনা সফল হতে দেওয়া হবে না। প্রয়োজনে কঠোর আন্দোলনের মধ্য দিয়ে এলাকার রক্ষা করা হবে। এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আরও একবার দেখছেন এখন চারদিক। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। একযোগে সাইবার হামলা হয়েছে লন্ডনের হিথ্রো, বেলজিয়ামের ব্রাসেলস ও জার্মানির বার্লিন এয়ারপোর্ট সহ ইউরোপের বেশ কয়েকটি প্রধান বিমানবন্দরে। এতে বাতিল ও বিলম্ব হয়েছে শত শত ফ্লাইট। চরম ভোগান্তিতে পড়েছেন হাজার হাজার যাত্রী। মূলত বিশ্বের অন্যতম বড় এভিয়েশন ও ডিফেন্স টেকনোলজি কোম্পানি কলিন্স অ্যারোস্পেসের সাইবার হামলা হয়েছে। মার্কিন ভিত্তিক এই কোম্পানিটির বিশ্বজুড়ে বিভিন্ন এয়ারলাইন্সকে একাধিক সেবা দিয়ে থাকে। ঠিক কী কারণে এই সাইবার হামলা হয়েছে তার কারণ জানা যায়নি এখনও। তবে কলিন্স অ্যারোস্পেসের পক্ষ থেকে দ্রুত সংকট সমাধানের আশ্বাস দেওয়া হয়েছে। এভিয়েশনের ইতিহাসে একে নজিরবিহীন হামলা বলছেন সংশ্লিষ্টরা।
বাংলাদেশ সহ 9 দেশকে 2026 সাল থেকে ভিসা দেবে না সংযুক্ত আরব আমিরাত। নিষিদ্ধ করা হয়েছে পর্যটন ও শ্রম সহ সব ধরনের ভিসা। চলতি সপ্তাহে ভিসা নিষিদ্ধের তালিকা হালনাগাদ করে আমিরাত সরকার। বাংলাদেশের পাশাপাশি তালিকার বাকি দেশগুলো হলো আফগানিস্তান, লিবিয়া, ইয়েমেন, সোমালিয়া, লেবানন, ক্যামেরুন, সুদান ও উগান্ডা। দেশটিতে ভিসার জন্য আবেদনই করতে পারবেন না এসব দেশের নাগরিকরা। ভিসা নিষিদ্ধের কারণ বিস্তারিত জানায়নি কর্তৃপক্ষ। তবে বিভিন্ন সংবাদ প্রতিবেদন ও সূত্রের মাধ্যমে ধারণা করা হচ্ছে সন্ত্রাসী ও বেআইনি কার্যকলাপের জেরে আমিরাতের মাটিতে নিরাপত্তা উদ্বেগের কারণ বলে মনে করা হচ্ছে এসব দেশের নাগরিকদের। এছাড়া পারস্য উপসাগরীয় ও অন্যান্য দেশের সাথে কূটনৈতিক উত্তেজনাও অন্যতম কারণ। আগে থেকেই আরব আমিরাতে ওয়ার্ক পারমিট নবায়ন এবং নতুন কাজের জন্য আবেদনে জটিলতায় পড়েছিলেন বাংলাদেশ, পাকিস্তান এবং আফ্রিকার বিভিন্ন দেশ। 2026-এর বিধানসভা নির্বাচনের আগে এবার ভারতের গুজরাটে বিশাল রোড ম্যাপ শোতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রোড শো শেষে জনসভায় বিরোধী দল কংগ্রেসের তীব্র সমালোচনা করেন তিনি। অভিযোগ করেন জাতীয় উন্নয়নে সম্ভাবনাময় ভারতবাসীকে সবসময় অবজ্ঞা করেছে কংগ্রেস। তাই স্বাধীনতার 5 থেকে 6 দশক পরেও কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি ভারত। লাইসেন্সের সিন্ডিকেট তৈরি করে বিশ্ব বাজার থেকে ভারতকে আলাদা করে রাখার দায়ও কংগ্রেসকে নিতে হবে বলে মন্তব্য করেছেন মোদী। এছাড়া সমুদ্র থেকে সমৃদ্ধ শীর্ষক এই রোড শোতে অংশ নিতে রাজ্যের উন্নয়নে প্রায় 34,000 কোটি রুপি বিনিয়োগের ঘোষণাও দিয়েছেন তিনি। এর আগে গত সপ্তাহে ভারতের 5টি রাজ্য মিজোরাম, মণিপুর, আসাম, পশ্চিমবঙ্গ ও বিহার সফর করেন মোদী। এদিকে সমুদ্র পথে মাদক পাচারের অভিযোগে ক্যারিবিয়ান অঞ্চলে 3য় জাহাজে অভিযান চালালো মার্কিন সেনাবাহিনী। এতে নিহত হয়েছে জাহাজে থাকা কমপক্ষে 3 জন। সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালের এক পোস্টে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তার নির্দেশে যুক্তরাষ্ট্রের সাউদার্ন কমান্ড আন্তর্জাতিক জলসীমায় এই হামলা চালানো হয়েছে। ট্রাম্প দাবি করেন, অবৈধ মাদক বহনকারী জাহাজটি যুক্তরাষ্ট্রে প্রবেশের পথে ছিল। চলতি মাসে এ নিয়ে 3য়বারের মতো মাদক বহনের অভিযোগে ক্যারিবীয় অঞ্চলে জাহাজে অভিযান চালালো যুক্তরাষ্ট্র। 2 সেপ্টেম্বর ভেনেজুয়েলা থেকে রওনা দেওয়া একটি নৌযানে অভিযান চালিয়ে 11 জনকে হত্যা করে মার্কিন সেনাবাহিনী। এসব হামলা আন্তর্জাতিক আইনের পরিপন্থী কিনা তা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার সংগঠনগুলো। Especially since the US's own role in the US's fentanyl problem and is a minor transshipment point for জার্মানির শোয়ার্ট শহরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় এক টেসলা গাড়ি চালক ও তার 2 শিশু সন্তানের মৃত্যু হয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশ করা খবরে এই তথ্য জানানো হয়েছে, যেখানে বলা হয়েছে গত 7 সেপ্টেম্বর গাড়িটি একটি গাছে ধাক্কা খাওয়ার পর তাতে আগুন ধরে যায়। এরপর গাড়ির বৈদ্যুতিক দরজা খুলতে না পারায় 2 শিশুসহ তাদের বাবা ভেতরে আটকা পড়ে যায়, যার কারণে তাৎক্ষণিকভাবে 3 জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়নি। এর আগে 2024 সালে কানাডার টরন্টোতে টেসলার একটি গাড়িতে আগুন ধরলে ভেতরে থাকা 4 বন্ধু পুড়ে মারা যান। চলতি বছরের এপ্রিলে জার্মানির মোটর গাড়ি সমিতি টেসলার রিট্রেক্টেবল দরজাকে ঝুঁকিপূর্ণ হিসেবে সতর্ক করেছিল। এস্তোনিয়ার আকাশসীমায় রুশ যুদ্ধবিমান প্রবেশকে ঘিরে বেড়েছে উত্তেজনা। এই ঘটনার পর ন্যাটোর কাছে জরুরি পরামর্শ চেয়েছে দেশটি। এস্তোনিয়া জানিয়েছে শুক্রবার 3টি রুশ MiG-31 যুদ্ধবিমান অনুমতি ছাড়া তাদের আকাশসীমায় প্রবেশ করে। পরে ফিনল্যান্ড উপসাগরের আকাশে 12 মিনিট অবস্থান করে। ন্যাটো জানিয়েছে দ্রুত প্রতিক্রিয়ার অংশ হিসেবে রুশ বিমানগুলো আটকানো হয়। তবে অভিযোগ অস্বীকার করেছে রাশিয়া, বলেছে তাদের বিমান আন্তর্জাতিক আকাশসীমা মেনেই উড়েছে। এদিকে ন্যাটো চুক্তির আর্টিকেল 4 অনুযায়ী জরুরি পরামর্শের আহ্বান করা হয়েছে বলে জানিয়েছেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী ক্রিস্টিয়ান মিকাল। ইউরোপীয় নেতারাও রাশিয়ার আচরণ চরম বিপজ্জনক উস্কানি আখ্যা দিয়ে ন্যাটোর পূর্বাঞ্চলীয় প্রতিরক্ষা জোরদারের প্রতিশ্রুতি দিয়েছেন। পরমাণু কর্মসূচি ঘিরে ইরানের উপর আরোপ করা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নেওয়ার প্রস্তাব জাতিসংঘের নিরাপত্তা পরিষদে প্রত্যাখ্যান হয়েছে।
নিরাপত্তা পরিষদে হওয়া শুক্রবারের বৈঠকে এ বিষয়ে ভোটাভুটি হয়। স্থায়ী ও অস্থায়ী মিলিয়ে 15 সদস্যের মধ্যে পক্ষে ভোট দিয়েছে 4টি দেশ আর বিপক্ষে 9টি দেশ ভোট দিয়েছে। বাকি 2টি দেশ ভোট দেয়া থেকে বিরত ছিল। নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার পক্ষে ভোট দিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, সিয়েরা লিওন ও স্লোভেনিয়া, ডেনমার্ক, গ্রিস, পানামা ও সোমালিয়া। ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং নতুন করে নিষেধাজ্ঞা আরোপ না করার পক্ষে ভোট দিয়েছে রাশিয়া, চীন, পাকিস্তান ও আলজেরিয়া। আর ভোট দেয়া থেকে বিরত ছিল গায়ানা ও দক্ষিণ কোরিয়া। হংকংয়ের একটি কনস্ট্রাকশন সাইট থেকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের বোমা উদ্ধার করার প্রায় 6,000 বাসিন্দাকে নিরাপদে সরিয়ে নিয়েছে কর্তৃপক্ষ। পুলিশ জানায় শুক্রবার উদ্ধার করা ওই বোমাটি প্রায় 1.5 মিটার লম্বা এবং এর ওজন প্রায় 450 গ্রাম। ধারণা করা হচ্ছে বোমাটি এখনও সক্রিয়। এর জেরে কোয়ারি বে আবাসিক এলাকায় 18টি ভবনের বাসিন্দাদের শুক্রবার রাতেই সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয়েছে বোমাটি নিষ্ক্রিয়করণের কাজ, যা সম্পন্ন হতে 12 ঘন্টা সময় লাগতে পারে বলে ধারণা করছে পুলিশ। বিভিন্ন বিশ্বযুদ্ধের সময় হংকং ছিল জাপানের প্রাথমিক লক্ষ্যবস্তুর একটি। এর আগে 2018 সালে মে মাসে হংকংয়ের ওয়ানচাই জেলায় একই ধরনের একটি বোমা উদ্ধার করা হয়েছিল। Base station exits A and B were also they will be relocated to community halls for the night. It is still unclear when will the residents. এখন চারদিকে নিচ্ছি আরেকটা বিরতি, ফিরছি একটু পর। বিরতির পর ফিরে এলাম। আরও একবার দেখছেন এখন চারদিক। এবার খেলার প্রসঙ্গ। জয় দিয়ে এশিয়া কাপ সুপার 4 শুরুর লক্ষ্য নিয়ে দুবাই ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ ক্রিকেট দল। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। ফাইনালের দৌড়ে টিকে থাকতে হলে সুপার 4-এ নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবারের আসরে গ্রুপ পর্বের পয়েন্ট সুপার 4-এ বিবেচ্য হবে, তাই 2 পয়েন্ট কম নিয়ে খেলতে নামবে টাইগাররা। গত 2 মাসে 4 বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। টি-20 ক্রিকেটে এখন পর্যন্ত 21 ম্যাচের মোকাবেলায় বাংলাদেশে জিতেছে 8টি, শ্রীলঙ্কা 13টি। তবে এশিয়া কাপে টি-20তে সংস্করণে 3 বারের মোকাবেলায় 2 বার জয় পেয়েছে লঙ্কানরা ও 1 বার জয় পেয়েছে টাইগাররা। অবশেষে বিসিবির নির্বাচক প্যানেলে পূর্ণতা এলো। জাতীয় দলের নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু আর আব্দুর রাজ্জাকের সঙ্গী হচ্ছেন সাবেক ক্রিকেটার হাসিবুল হোসেন শান্ত। এছাড়া নারী দলের সহকারী ম্যানেজার নির্বাচিত হয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক সালমা খাতুন। এদিকে আসন্ন বিসিবি নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হবে আগামী সোমবার। শনিবার বোর্ড সভা শেষে এসব জানিয়েছেন বিসিবি পরিচালক ইফতেখার রহমান মিঠু। বাংলাদেশের ফরমার ন্যাশনাল টিমের হাসিবুল ইসলাম শান্ত তাকে সিলেক্ট করা হয়েছে। সো হি উইল অ্যাসিস্ট রাজ্জাক অ্যান্ড গাজী আশরাফ লিপু ভাই অ্যাজ আ থার্ড সিলেক্টর। আমাদের মহিলা ন্যাশনাল টিমের জন্যে আমরা সালমা খাতুনকে শিপনের সাথে অ্যাডিশনাল সিলেক্টর অ্যাপয়েন্ট করা হয়েছে। আপনারা সবাই জানেন যে সালমা 2014-15 বেস্ট বোলার অফ আইসিসি অ্যান্ড অলরাউন্ডার ছিল এবং বাংলাদেশ টিমের ক্যাপ্টেন 2018 থেকে 2015 ছিল। অ্যান্ড এটা আমার মনে হয় এটা রেভলিউশনারি একটা ডিসিশন আমার প্রেসিডেন্ট সাহেব নিয়েছেন। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।